হাই বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের মজার গল্প শোনাতে। সেই যে আগের গল্পটা, ভূতর চন্দ্রবিন্দু নিয়ে, ভূতর চন্দ্রবিন্দুর শেষ অংশটুকু নিয়ে হাজির হয়েছি আজ। চলো শুনে নেওয়া যাক গল্পটে। পরেশবাবুর উপদেশের ফলেই হোক অথবা উপলক্ষের অভাবেই হোক, অতঃপর কিছুদিন ভূত শান্তশিষ্ট হইয়া রহিল। ইতিমধ্যে সরস্বতী পূজা আগাইয়া আসিতেছিল। ভূতর দল সরস্বতী পুজোর সময় থিয়েটার করে। উদ্যোগ আয়োজন পুরো দমে আরম্ভ হইয়াছিল। রাত্রে ভূতর গোলায় একটা চালার নিচে মহলার আসর বসে। ভূতর অবশ্য অভিনয় করিবার শখ নাই, কিন্তু সে অভিনেতাদের চা তামাকের ব্যবস্থা করিতে সারাক্ষণ সেখানেই থাকে এবং প্রয়োজন হইলে গানের মহড়ার সঙ্গে একটু আধটু মন্দিরা বাজায়। আর্টের সঙ্গে ভূতর সম্পর্ক ইহার বেশি নয়। তারপর কি হলো তো বলবই, কিন্তু তার আগে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি নতুন কোনো গল্প দিলেই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর গল্পটি একটা লাইক করে দিও, একটু কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের জন্য একটু শেয়ার করে তাদের শোনার সুযোগ করে দিও। চলো পরের অংশটা শুনে নিই। নির্দিষ্ট দিনে মহা ধুমধামের সহিত থিয়েটার হইল। অভিনয় কিন্তু শত্রুপক্ষ ছাড়া আর কাহাকেও বিশেষ আনন্দ দান করিতে পারিল না। দৈব দুর্বিপাকের উপর কাহারও হাত নাই। অভিনয়ের মাঝখানে সিনের দড়ি যদি হঠাৎ ছিঁড়িয়া যায়, হারমোনিয়ামের মধ্যে ইঁদুর ঢোকে, কিংবা কাটা সৈনিক স্টেজের মেঝের উপর পিপিলিকার যৌথ আক্রমে হঠাৎ লাফাইয়া উঠিয়া বাপরে বলিয়া পলায়ন করে, তাহা হইলে অভিনয় জমবে কি করে? শত্রুপক্ষ সদল বলে দেখিতে গিয়াছিল। তাহারা প্রাণ ভরিয়া হাততালি দিল। ভূতর দলের মনে আর সুখ রহিল না। ব্যাপার এখানেই শেষ হইয়া যাইতে পারিত, কিন্তু মফস্বলের শহরে এক রাত্রি থিয়েটার হইলে 7 দিন ধরিয়া তাহার প্রেতকৃত্য চলে। পরদিন দুপুরবেলা বদ্যিপাড়ার কয়েকটা বেদরা ছেলে ভূতর গোলার সম্মুখে উপস্থিত হইল এবং রাস্তায় দাঁড়াইয়া নানা প্রকার টিটকারি কাটিতে লাগিল। ভূত গোলাই ছিল না, অভ্যাস মতো বাড়ি গিয়েছিল, কিন্তু গত রাতের অভিনেতাদের মধ্যে কয়েকজন মৎস্যভঙ্গভাবে সেখানে বসিয়াছিল। বাছা বাছা বচনগুলি তাহাদের কানে যাইতে লাগিল। কাটা ঘায়ে নুনের ছিটের মতো তাহাদের সর্বাঙ্গ জ্বলিতে লাগিল। কিন্তু ভূত নাই। এই দুর্মুখ শিশুপালগুলোকে সাহেস্তা করিবে কে? কিছুক্ষণ অন্তরে অন্তরে জ্বলিয়া কার্তিক তাহার অনুজ গণেশকে বলিল, গণসা, চুপি চুপি গিয়ে ভূতদাকে খবর দে তো, আজ সব মিয়াকে চন্দ্রবিন্দু করিয়ে তবে ছাড়ব। গণেশের বয়স কম, গায়ে জোরও আছে। সে বলল, কিন্তু আমরাও তো 5 জন আছি, ওদের ধরে আচ্ছা করে ঠুকে দিলেই তো হয়। কার্তিক চোখ পাকাইয়া বলিল, পাকামি করিসনি গণসা, যার কর্ম তাকে সাজে। ঠুকে দেবার হলে আমরা এতক্ষণ দিতুম। যা শীঘ্রই ভূতদাকে খবর দে। আমরা ততক্ষণ ঘাপটি মেরে আছি। খবর দিই, তুই কিন্তু ফিরে আসবি। ধমক খাইয়া গণেশ নিঃশব্দে খিড়কি দিয়া বাহির হইয়া গেল। ওদিকে শিশুপালদের বাক্যবাণ তখন স্তরে স্তরে আরও শাণিত ও মর্মভেদী হইয়া উঠিতেছে। ভূতর মনও আজ ভালো ছিল না। আহারাদির পর সে বিছানায় শুইয়াছিল, কিন্তু ঘুমায় নাই। এমন সময় গণেশ ছুটিতে ছুটিতে আসিয়া বলিল, ভূতদা, তুমি শিগগিরই এসো। বদ্যিপাড়ার চ্যাংড়ারা এসে গোলার সামনে দাঁড়িয়ে আমাদের গালাগালি দিচ্ছে।
বলিয়াই ছুটিয়া চলিয়া গেল। তখন ভূতর বুকের ধিকি ধিকি আগুন একেবারে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। এমনই একটা সুযোগের সে প্রতীক্ষা করিতেছিল। সে আজ দেখিয়া লইবে বদ্যিপাড়ার চন্দ্রবিন্দুর পল্টন তৈরি করবে। তড়াক করিয়া শয্যা হইতে উঠিয়া সে একটা র্যাপার গায়ে জড়াইয়া লইল। তারপর দ্বারের দিকে পা বাড়াইয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িল। ক্ষান্ত তখন অলক্ষিতে ঘরের প্রবেশ করিয়াছে এবং দ্বার বন্ধ করিয়া দ্বারে পিঠ দিয়া দাঁড়াইয়া আছে। দৃশ্যটা এতই অপ্রত্যাশিত যে ভূত রাগ ভুলিয়া কিছুক্ষণ সবিস্ময়ে তাকাইয়া রহিল। তারপর গভীর ভ্রুকুটি করিয়া দ্বারের কাছে আসিল। স্বামী স্ত্রীতে ফুলশয্যার পর প্রথম কথা হইল। ভূত বলিল, পথ ছাড়ো। ক্ষান্তর মুখ কঠিন, ডাগর চোখ আরও বড় হইয়াছে। সে ঘাড় নাড়িয়া বলিল, না, তুমি যেতে পাবে না। নারী জাতির এই অসহ্য স্পর্ধায় ভূত স্তম্ভিত হইয়া গেল। সে চাপা গর্জনে বলল, সরো বলছি। ক্ষান্ত চোয়াল শক্ত করিয়া বলিল, না, সরব না। ভূতর আর সহ্য হইল না। সে রূঢ়ভাবে ক্ষান্তকে হাত দিয়া সরাইয়া দ্বার খুলিবার চেষ্টা করিল। ক্ষান্ত ছাড়িবার পাত্রী নয়। সে পরিবর্তে ভূতকে সবলে এক ঠেলা দিল। এই ঠেলার জন্য ভূত যদি প্রস্তুত থাকিত তাহা হইলে সম্ভবত কিছু হইত না। কিন্তু সে ক্ষান্তর শরীরে এতখানি শক্তির জন্যে প্রস্তুত ছিল না। অতর্কিত ঠেলায় বেসামাল দুপা পিছাইয়া গিয়া সে বেবাক ধরাশায়ী হইল। ক্ষান্ত ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিল। তাহার আজ গোঁ চাপিয়াছে, ভূতকে কিছুতেই বাহিরে যেতে দিবে না। তাই ভূত আবার ধর্মর করিয়া উঠিবার উপক্রম করিতেছে দেখিয়া সে ক্ষুধিত ব্যাঘ্রীর মতো তাহার বুকের ওপর ঝাঁপাইয়া পড়িল। ওদিকে বদ্যিপাড়ার দল দীর্ঘকাল একতরফা তাল ঠুকিয়া শেষে ক্লান্তভাবে চলিয়া গেল। গোলার মধ্যে কার্তিকের দল মুখ কালি করিয়া বসিয়া রহিল। গণেশ অনেকক্ষণ ফিরিয়া আসিয়াছে, কিন্তু ভূতর দেখা নাই। শেষে আর বসিয়া থাকা নিরর্থক বুঝিয়া কার্তিক গা ঝাড়া দিয়া উঠিয়া দাঁড়াইল। তিক্ত স্বরে করিল, ধুত্তর, ভূতদারি যখন চার নেই তখন আমাদের কিসের গরজ? চল বাড়ি যাই। কার্তিক ভাইকে লইয়া চলিয়া গেল, কিন্তু বাকি তিনজন গেল না। হাঁটু এক করিয়া বসিয়া রহিল। দীর্ঘকাল চিন্তার পর মানিক বলিল, খবর পেয়েও ভূতদা এলো না? এর মধ্যে কিছু আছে, জানা দরকার। যাবি ভূতদার বাড়ি? তিনজনে মিলে ভূতর বাড়ি গেল। বাড়ি নিস্তব্ধ, কেহ কোথাও নাই। ভূতর ঘরের দরজা ভিতর থেকে চাপা রহিয়াছে। মানিক ইতস্তত করিয়া দরজায় একটু চাপ দিল। দরজা একটু ফাঁক হইল। সেই ফাঁক দিয়া তিনজনে দেখিল ভূত মেঝের ওপর চিত হইয়া পড়িয়া আছে এবং মাঝে মাঝে ঘাড় তুলিয়া বক্ষলিনা ক্ষান্তর মুখে চুম্বন করিতেছে। লজ্জায় ধিক্কারে তিনজনে দরজা হইতে সরিয়া আসিল। তাহাদের বীর অধিনায়কের যে এমন শোচনীয় অধঃপাত হইবে তাহারা কল্পনা করিতেও পারে নাই। অত্যন্ত বিমর্ষভাবে বাড়ি ফিরিতে ফিরিতে তাহারা ভাবিতে লাগিল, ভূত এতদিনে নিজেই চন্দ্রবিন্দু হইয়া গিয়াছে। তো বন্ধুরা, এই ছিল ভূতর চন্দ্রবিন্দু গল্পের দ্বিতীয় তথা শেষ অংশ। তোমাদের গল্পটি শুনতে ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি কোনো গল্প দিলেই চ্যানেলে তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা।